ওয়েট করছি। ওকে, তাহলে আমরা আজকে আমাদের শিখন মূল্যায়ন নিয়ে সেকেন্ড লেসন আমাদের এখানে যেমনটা বলছিলাম যে আমরা শিখন মূল্যায়নের নানা ধরন গুলো সম্পর্কে জানবো এবং সেই ধরনের পরে এই যে শিখন মূল্যায়ন এটা আমাদের কি কাজে লাগে, এর বিশেষ করে এর মাধ্যমে আমরা যে শিখন তথ্য সংগ্রহ করি সেক্ষেত্রে কোন ধরনের মূল্যায়ন থেকে কি ধরনের তথ্য সংগ্রহ করি, কিভাবে করি, সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা যদি শুরু করি মূল্যায়নের ধরন নিয়ে, তো আপনারা এই ছবিটা যদি দেখেন এখানে তিন ধরনের মূল্যায়নের কথা বলা আছে মূলত। সেগুলো কি, যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট এবং ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট। এছাড়াও এই তিন ধরনের অ্যাসেসমেন্ট ছাড়াও দেখবেন আরো দুই ধরনের অ্যাসেসমেন্টের কথা বলা আছে, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, এবং এর মাঝামাঝি আরেকটা কথা আছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। তো সেগুলো আমরা জানবো। আমরা শুরু করি তাহলে ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট দিয়ে। কারো কোনো ধারণা আছে যে ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট কি? না হলেও বলতে পারেন যে ধারণা নেই। না স্যার। আচ্ছা, ডায়াগনোসিস এর কথা শুনছেন? ডায়াগনোসিস করে যে অসুখ, অসুস্থ হলে মানুষ কোনো ডাক্তার বলে যে এটা ডায়াগনোসিস করে করাই আনেন। জি স্যার। টেস্ট টেস্ট কি করে টাইপের ডায়াগনোসিস? ডায়াগনোসিস কেন করে, কি কি জন্য? সমস্যা নিরূপণের জন্য। এক্স্যাক্টলি, মানে ওর মাধ্যমে দেখার চেষ্টা করে যে আমার হ্যাঁ কি কি শুনেছি স্যার। সিমটম আছে, প্রবলেম গুলো কি, সেগুলো আসলে বোঝার চেষ্টা করে, কোনো কিছু আইডেন্টিফাই করার চেষ্টা করে, ডায়াগনোসিস এর মাধ্যমে সমস্যাটা বোঝার চেষ্টা করে। তো এই মূল্যায়নটাও হয় এই জন্যই আমাদের শিক্ষার্থীদের সমস্যাটা কি, প্রবলেম প্রবলেম গুলা কোথায় সেইটা বোঝার রোগ জন্য। নির্ণয় করার জন্য। তো এটা একটা উদাহরণ দেই, আমরা বেসলাইন সার্ভের কথা বলেছি এর আগে, বলেছিলাম না? তো বেসলাইন সার্ভে আমরা বছরের শুরুতে করি। কেন করি? যে স্টুডেন্টরা তো পরীক্ষা দিয়ে উঠে গেল, আগের বছর নতুন ক্লাসে উঠেছে, এখন তো এই উঠে যাওয়ার পরেও সবাই আসলে সমান শিখে আসে না। তো নতুন বছরে যখন আমরা তাদেরকে পাঠ পরিকল্পনা করব, তাদের জন্য ক্লাস পরিকল্পনা আমরা করব, তখন কার জন্য, সবাইকে কি একইভাবে আমরা পড়াবো? সবার জন্য কি আমার পরিকল্পনা একই রকম হবে? কারো কি ঘাটতি আছে কিনা? তো সেই ঘাটতিগুলো যদি থাকে তাহলে তার জন্য রিমিডিয়াল আমার অ্যাকশন গুলো কি হবে, কি ধরনের প্রতিকারমূলক ব্যবস্থা তার জন্য করতে হবে, সেইগুলো চিহ্নিত করার জন্য এটা করা হয়। বেসলাইন করি আমরা বছরের শুরুতে, সব শিক্ষার্থীর প্রত্যেকটা বিষয়ের উপরে করা হয়। প্রত্যেককে আমার শিখন ফল বা আমার লার্নিং কম্পিটেন্সি যেগুলো আছে সেগুলো ধরে ধরে অ্যাসেসমেন্ট করা হয়। সেগুলো করা হয়, সেই অ্যাসেসমেন্ট গুলো তারপরে এর মাধ্যমে বোঝার চেষ্টা করা হয় আমার শিক্ষার্থীরা কে শিখন ফলের কতটুকু দক্ষতা অর্জন করেছে, কোন জায়গাগুলো ঘাটতি আছে, এই তাহলে। এবং তার উপর ভিত্তি করে আমার তারপরে শিক্ষার্থী অ্যানালিসিস করে বোঝার চেষ্টা করা হয় যে কারা আমার অ্যাডভান্স লার্নার, কারা স্লো লার্নার, কাদের ক্ষেত্রে ঘাটতি আছে, কি কি ধরনের ঘাটতি আছে কোথায়, সেই অনুযায়ী তারপরে আমার আমার হয়তো পাক্ষিক পরিকল্পনা করি, দৈনিক পরিকল্পনা করি এবং শিক্ষার্থীর শিক্ষণের। তাহলে যেহেতু আমি ডায়াগনোসিস করি, তার সমস্যাগুলো চিহ্নিত করি, শনাক্ত করি, এই জন্য এটাকে বলা হয় ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট। এইটা করা হয় অ্যাসেসমেন্ট বিফোর লার্নিং, দেখেন লেখা আছে, মানে আমার শিখন শুরু হবার আগে আসলে এইটা করা হয়। এটা আরেকটা আছে, আমরা দৈনিক পাঠ পরিকল্পনার সময় আমরা এই ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট করি। যেমন কি পূর্বজ্ঞান যাচাই, এটা থাকে না আমাদের শুরুতেই ক্লাসের,
ক্লাসের শুরুতেই আমরা পূর্বজ্ঞান যাচাই করে বোঝার চেষ্টা করি জি স্যার। যে এই বিষয়ে শিক্ষার্থী আগে থেকে কি জানে, কতটুকু জানে। যদি দেখা যায় আগে থেকে সে অ্যাডভান্স, ধরেন আমি আজকে 2 অঙ্কের যোগ শেখাবো, আমি ডায়াগনোসিস করে দেখলাম সে অলরেডি 2 অঙ্কের সংখ্যা পারে, তাইলে তো আমাকে আর 2 অঙ্কের যোগ শেখানোর দরকার নেই, আমি 3 অঙ্ক থেকে শুরু করতে পারি। কিন্তু যদি দেখা যায় যে 2 অঙ্ক পারে না, সে 1 অঙ্কও পারে না, তাহলে আমি কি করতে হবে? তাহলে 1 অঙ্ক দিয়ে। যদি দেখা যায় যে সংখ্যাই চেনে না, তাহলে আমাকে সংখ্যা দিয়ে শুরু করতে হবে। তো এই যে, তাহলে আমার মানে শেখা শুরুর পূর্বেই এই অ্যাসেসমেন্টটা করা হয় চিহ্নিত করার জন্য, এই জন্য এটাকে বলা হয় ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট। এরপর যেটা আছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, এটাকে বলা হয় গাঠনিক মূল্যায়ন। এই অ্যাসেসমেন্টটা হয় কি, অ্যাসেসমেন্ট ডিউরিং লার্নিং, মানে শেখা চলাকালীন। যেমন আমরা ক্লাস যখন কন্ডাক্ট করতে থাকি, ক্লাস যখন চলে সেই সময়টাতে এই অ্যাসেসমেন্টটা হয়। যেমন শিক্ষক পড়াচ্ছেন, তার মধ্যে হয়তো একটা প্রশ্ন করে বোঝার চেষ্টা করলেন কোনো একটা বিষয় বলার পরে, যে ধরেন মূল্যায়ন কি, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট কি, এটা বলার পরে এবার শিক্ষার্থীদের বললেন কাউকে দাঁড়াতে যে বলো তো ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট কি। এখন তার রেসপন্স, সে যদি না বোঝে, না বলতে পারে, তার মানে সে আসলে বুঝতে পারেনি। তখন তাকে হয়তো আবার বুঝিয়ে দেওয়া হবে। তাহলে এটা আমার কি, ডিউরিং লার্নিং, যখন শিক্ষণ কার্যক্রম চলছে সেই সময় করা হয় ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এটা হচ্ছে ক্লাসের ডিউরিং লার্নিং। আবার ধরেন একটা সেমিস্টার 6 মাসের, তাহলে সেই 6 মাসের মধ্যে আমি হয়তো প্রত্যেক সপ্তাহে কুইজ নিচ্ছি, ক্লাস টেস্ট নিচ্ছি, 2 মাস পর পর আমার দ্বিমাসিক পরীক্ষা নিচ্ছি। এগুলোর মাধ্যমে আমি বোঝার চেষ্টা করতে পারি যে শিক্ষার্থীদের প্রোগ্রেস কতটুকু হচ্ছে, তারা কতটা বুঝতে পারছে। যদি দেখা যায় কোনো জায়গায় ঘাটতি থাকে, তখন আমরা কি করি, হয়তো রিমিডিয়াল ক্লাস নেই, সেটার জন্য এক্সট্রা ক্লাস নেই, এক্সট্রা কোচিং এর ব্যবস্থা করা যেতে পারে। তো সেক্ষেত্রেও তাহলে এইগুলো হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বা গাঠনিক মূল্যায়ন, যার মাধ্যমে আমরা শিক্ষার্থীকে শিখতে সহায়তা করি শিক্ষণ কার্য চলার সময় মূলত। এরপরে আছে কি, সামেটিভ অ্যাসেসমেন্ট। এটার অর্থ হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। এটা দেখেন লেখা আছে অ্যাসেসমেন্ট আফটার লার্নিং, মানে কি, এটা শেখার পরে এই মূল্যায়নটা হয়। কখন, কোন উদাহরণ বলতে পারবেন যে শেখার পরে কোন মূল্যায়ন হয় এরকম? তাহলে কি ওই বার্ষিক পরীক্ষা টাইপের? হ্যাঁ, হতে পারে। আমি ক্লাসরুম দিয়ে যদি বলি, ক্লাসরুমের দিয়ে ঠিক হবে না। বার্ষিক পরীক্ষা, যেমন একটা বছরের শেষে গিয়ে আমরা যে ফাইনাল পরীক্ষা নেই, যেই পরীক্ষার ভিত্তিতে তাদের রোল নাম্বার ঠিক করি, ফার্স্ট সেকেন্ড থার্ড, বা গ্রেডিং ঠিক করি, কিংবা পিএসসি পরীক্ষা যে আমরা নেই, যেইটা হচ্ছে তা সে এতদিন যা শিখছে সেইটার মূল্যায়ন করি। এইখানে এইটার উপর ভিত্তি করে কারো ঘাটতি থাকলেও কিন্তু তারা সেটা পূরণের ব্যবস্থা থাকে না, রিমেডি দেওয়ার, প্রতিকারের কোনো ব্যবস্থা থাকে না। এইটাই হচ্ছে সামেটিভ মূল্যায়ন। আমার অ্যাসেসমেন্ট যখন লার্নিং শেষ হওয়া, শেখা শেষ হওয়ার পরে এটা করা হয়, অ্যাসেসমেন্ট আফটার লার্নিং। তাহলে আমরা বুঝতে পারলাম এই 3টা মূল্যায়ন, যে ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট এবং সামেটিভ অ্যাসেসমেন্ট কি। জি স্যার। আচ্ছা, এটাই আমরা এখানেই বলেছি, যা বলেছি জাস্ট এই যে শনাক্তকারক মূল্যায়ন বা ডায়াগনস্টিক, সেটা হচ্ছে বেসলাইন জরিপ। তারপর গাঠনিক মূল্যায়ন, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট যেমন ক্লাস টেস্ট বলেছি না। সামষ্টিক মূল্যায়ন হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট যেমন বার্ষিক পরীক্ষা। তো এবারে আমরা এগুলা নিয়ে আরেকটু ডিটেইলে যাব। আচ্ছা, আরো 2 ধরনের মূল্যায়নের কথা বলছিলাম, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, এছাড়া আরেকটা আছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। তো এইগুলো নিয়ে আমরা একটু পরেই আলোচনা করবো। আমরা আগে সামেটিভ বা গাঠনিক মূল্যায়ন সম্পর্কে এগুলা নিয়ে আরো একটু আলোচনা করে নেই, এইটারই অংশ হিসেবে আমরা করবো এটারই শেষ অংশে। তো গাঠনিক মূল্যায়ন আমরা কি বলছিলাম একটু আগেই, যে গাঠনিক মূল্যায়ন হচ্ছে কি, ডিউরিং লার্নিং, মানে আমার শিক্ষণ কার্যক্রম চলাকালীন এই মূল্যায়নটা করা হয়। সেটা ক্লাসে হতে পারে, ক্লাস চলাকালীন, কিংবা আমার সেমিস্টার চলাকালীন ক্লাস টেস্ট, কুইজ, এগুলো যেটা করা হয়। যেমন আপনাদের আমি কুইজ নিচ্ছি চ্যাপ্টারের পর পর, এটা আমি কি করতেছি, এইটার মার্ক আমি যোগ করতেছি না, কিন্তু এইটার মাধ্যমে বোঝার চেষ্টা করি যে কিরকম। যদি দেখা যায়
যেমন আগেরটায় কয়েকজন খারাপ করছেন, ওইগুলো আমি হয়তো রিমেডি ক্লাস আবার নিব। তো এইরকম। তো এই গাঠনিক মূল্যায়ন হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা অনবরত শিক্ষার্থীদের, এটা প্রতিনিয়ত আর ধারাবাহিকভাবে হয়, শিক্ষার্থীর অগ্রগতি আসলে পরীক্ষা করা হয়, যে কতটুকু অগ্রগতি হয়েছে তার, যা শেখার কথা হচ্ছে কতটুকু শিখতে পারছে। এবং এই শিক্ষান কার্যক্রম তার কোর্স চলাকালীন পুরো কোর্স সময় জুড়েই চলে, যতদিন কোর্স চলতে থাকে। এবং কোর্স শেষে এটা অনুষ্ঠিত হয় না। কোর্স শেষে কোনটা হয়? সামেটিভ অ্যাসেসমেন্ট আমরা যেটা বলছিলাম, যেমন বছরের পরীক্ষা, কোর্স ফাইনাল, সেগুলো ফর্মেটিভ না, সেটা হচ্ছে সামেটিভ। তাহলে এটা কোর্স শেষে হয় না, কোর্স চলাকালীন, অর্থাৎ কোর্সের মাঝামাঝি শেষ হওয়ার আগ পর্যন্ত যেগুলো হয়। এখানে নানা ধরনের, এই গাঠনিক মূল্যায়নের জন্য নানান ধরনের কৌশল ব্যবহার করা হয়, কোনো একক কৌশল না, বিভিন্ন ভাবে যাচাই করা হয়। যেমন মৌখিক, আমরা এই যে ক্লাসের সময় মৌখিক প্রশ্ন উত্তর করে বলছি, হয়তো কুইজ দেই, সেখানে এমসিকিউ দিতে পারি, লিখিত হতে পারে, কিংবা তাদেরকে বিভিন্ন ধরনের প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট এগুলো দিয়ে দেখা হয়। নানান ভাবে মূলত তাদেরকে আসলে যাচাই করার অনেকগুলো বহুমুখী কৌশল ব্যবহার করা হয়। এবং এই সব কৌশলের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করে যে শিক্ষার্থী কি জানে, কি করতে পারে, কতটুকু পারে, এবং কি করা প্রয়োজন, তার কোথায় ঘাটতি আছে, কোন জায়গাগুলোতে তার জানা প্রয়োজন সেটা। এর মূল উদ্দেশ্য কি? ফলাবর্তন দেওয়া বা ফিডব্যাক দেওয়া, বা তাকে শিখতে সহায়তা দেওয়া, সাপোর্ট দেওয়া, যার মাধ্যমে তার শেখানো প্রক্রিয়া উন্নয়ন ঘটবে, শিখন ফল যেন অর্জন করতে পারে, সেইটা নিশ্চিত করা হয় গাঠনিক মূল্যায়নের মাধ্যমে। এবারে আমরা গাঠনিক মূল্যায়নের কিছু বৈশিষ্ট্য যদি দেখি, কি প্রথমত, এটা শিখন শেখানো প্রক্রিয়া চলাকালীন মূল্যায়ন। আমরা আগেই বলেছি যে যখন শিখন শেখানো কার্যক্রম চলতে থাকে সেই সময়, সেটা ক্লাসে কিংবা আমার পুরো সেমিস্টার জুড়ে, কোর্স ওয়ার্ক জুড়ে, পুরো বছর জুড়ে যদি হয়, সেই এর মাঝে মাঝে যে গুলো হয় অ্যাসেসমেন্ট, তাহলে পুরো প্রক্রিয়াকালীন চলাকালীন সময় ধরে এটা হয়। এখানে এর মূল লক্ষ্যই হচ্ছে শিক্ষণ প্রক্রিয়া অগ্রগতি, শিক্ষার্থীদের অগ্রগতি, তাদের হেল্প করা, সাপোর্ট দেওয়া, রেজাল্ট বানানো বা গ্রেডিং করা এর মূল লক্ষ্য না। তারপর শিক্ষার্থীদের তাদের পারদর্শিতা সম্পর্কে অবহিত করা হয়, যে কোনগুলো পারে, কোনগুলো পারে না, তাদের ঘাটতিগুলো বা কোনগুলো পারে সেগুলো সম্পর্কে তাদের জানানো হয়, যাতে করে সে তার অবস্থান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। ঘাটতি থাকলে সে যেন সেই জায়গাগুলোতে চেষ্টা করে, ইমপ্রুভ করে। এখানে শিক্ষার্থীদের সবলতা, দুর্বলতা বা সমস্যাগুলো চিহ্নিত করা হয়। তারপর শিক্ষার্থীদের যেমন করা হয়, একইভাবে শিক্ষক যে পাঠগুলো দিচ্ছে সেই লেসন বা পাঠের ক্ষেত্রেও যেসব সবলতা বা দুর্বলতা, সমস্যা আছে সেগুলো চিহ্নিত করা হয়। আপনি কিন্তু কিছু বলবেন, তাহলে একটু এটাকে সাইলেন্ট করেন, মিউট করেন। তো পাঠের বা শিক্ষণ প্রক্রিয়ার সবলতা, দুর্বলতা, সমস্যা এগুলো চিহ্নিত করা হয় এই সময়। তারপরে দুর্বলতা কাটিয়ে ওঠার নির্দেশনা এবং শিক্ষণ ফল অর্জন না হওয়া পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখা হয় এখানে। তো যদি এই মূল্যায়ন করে দেখা যায় কোনো দুর্বলতা থাকে, কোনো ঘাটতি থাকে, তাহলে কিভাবে সেটা করতে, সেই ঘাটতি দূর করা যায় কিভাবে, কিভাবে সেই শিখন ফল অর্জন নিশ্চিত করা যায়, সেই জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়, এবং যতক্ষণ অর্জন না হয় ততক্ষণ পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখে। তাহলে এই হচ্ছে এটার বৈশিষ্ট্য গাঠনিক মূল্যায়নের। তো এখানে আমরা যে সাইকেলটা দেখি, তাহলে কি, এক্সামাইন স্টুডেন্ট ওয়ার্ক, যে শিক্ষার্থীদের কাজ বা পড়াশোনা তাদের সেটা পরীক্ষা করে। তারপর ইনফর্ম টিচার নলেজ, শিক্ষককে তথ্য দেয় যে কি অবস্থা আছে, শিক্ষার্থীদের অবস্থা কি সেই সম্পর্কে তথ্য দেয়। এই অনুযায়ী শিক্ষক তাহলে নির্দেশনা দেয় কি করতে হবে তাকে প্রয়োজনীয়, এবং সেইটা সে এরপরে প্রয়োগ করে, তার মাধ্যমে চেষ্টা করে শিক্ষার্থীদের এই দুর্বলতা কাটিয়ে ওঠে। তাহলে এটাই হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের সাইকেল। পরীক্ষা করবে, তার দুর্বলতা আইডেন্টিফাই করবে,
দুর্বলতা আইডেন্টিফাই করার জন্য কি করণীয় সেটা নির্ধারণ করবে এবং সেটা করে শিক্ষার্থীদের প্র্যাকটিস করে রিমিডিয়াল অ্যাকশন মানে প্রতিকারমূলক ব্যবস্থা নেবে। এইভাবে করে এই সাইকেল চলতেই থাকে সবসময়। এবার আমরা গাঠনিক মূল্যায়নের এবার ধরন আছে, সেটা একটু আমরা দেখি। দুই ধরনের গাঠনিক মূল্যায়ন দুই ভাবে হয়, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক। আনুষ্ঠানিক কি? যখন আগে থেকে ঘোষণা দিয়ে যখন কোনো পরীক্ষা, টেস্ট বা অ্যাসাইনমেন্ট ইত্যাদির মাধ্যমে মূল্যায়ন করা হয়, ঠিক আছে? অর্থাৎ আমরা ওই অমুক দিন এরকম পরীক্ষা হবে বা এরকম ডেট থাকে আগে থেকে নির্ধারিত, সেদিন হবে, কতটুকু পরীক্ষা হবে সেই সিলেবাস হয়তো নির্ধারিত থাকে, বিষয়বস্তু এরকম, তার উপরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে যখন হয় সেটা হচ্ছে আনুষ্ঠানিক মূল্যায়ন, গাঠনিক মূল্যায়ন। তো এটা হতে পারে আনুষ্ঠানিকভাবে, যেমন আমাদের আমি ছিলাম নটরডেম কলেজে, সেখানে আমাদের এরকম নির্ধারিত ছিল যে কোর্স ওয়ার্কের মধ্যে এরকম কুইজ হবে 2টা করে প্রত্যেক সাবজেক্টে, কখন হবে সেটা আগে থেকে টিচাররা বলে দিত যে কোন অংশটুকুর উপর হবে, কত তারিখ হবে। তাহলে এটা হচ্ছে আনুষ্ঠানিক গাঠনিক মূল্যায়ন। আর অনানুষ্ঠানিক মূল্যায়ন কি? যখন আগে থেকে ঘোষণা দেয়া হয় না, এটা অনানুষ্ঠানিক ভাবে, যে ধরেন এই পাঠ চলাকালীন সময় শিক্ষক পড়াচ্ছেন, সাথে সাথে হয়তো কোনো প্রশ্ন করছেন শিক্ষার্থীদের, তো সেই পাঠকাল চলাকালীন কিংবা কয়েকটা পাঠ দেওয়া হয়েছে, তারপরে হঠাৎ বললেন যে আজকে এই 3-4 দিন যেটা পড়াইলাম আজকে দেখি তোমরা কতটুকু শিখেছো, কুইজ দিলেন, কিছু কোশ্চেন নিয়ে আসলেন, এবার দিলেন, শিক্ষার্থীরা সেগুলো অ্যান্সার দিল বা মৌখিক ভাবে জিজ্ঞেস করলো। এই নানান ভাবেই হতে পারে। অর্থাৎ যখন আগে থেকে ঘোষণা না দিয়ে যখন এই শিক্ষণ শেখানো কার্যক্রম মূল্যায়ন করা হয়, সেটা কুইজ হতে পারে, মৌখিক বা লিখিত প্রশ্ন হতে পারে, দলীয় জোড়ায় বা একক কাজের মাধ্যমে হতে পারে, দলীয় প্রতিযোগিতা হতে পারে এক দলের সাথে আরেক দল, খেলা, নানান ভাবে এই মূল্যায়ন হতে পারে। এবার আমরা দেখি গাঠনিক মূল্যায়ন প্রক্রিয়াটা কিভাবে হয়। আমরা যদি দেখি, প্রথমে হচ্ছে গাঠনিক মূল্যায়নের পাঠ পরিকল্পনা প্রণয়ন। অর্থাৎ আমার শিক্ষণের তো শুরু হয় প্রথমে পাঠ পরিকল্পনা দিয়ে। তো শিক্ষক প্রথমে পাঠ পরিকল্পনা প্রণয়ন করে, অর্থাৎ লেসন প্ল্যান করে যে পাঠটা দিবে। এবার যে পরিকল্পনা করা হয়েছে সেই অনুযায়ী ওই যে শিখন ফল আছে না পাঠ পরিকল্পনায়, সেই শিখন ফল অর্জন করানোর জন্য এবার পাঠ পরিকল্পনা অনুযায়ী শিক্ষক কি করেন, ক্লাস পরিচালনা করেন, পাঠটাকে পরিচালনা করেন। তারপরে সে যাচাই করে যে শিখন ফল অর্জন হয়েছে কিনা। তাহলে পাঠের শেষে গিয়ে শিক্ষক বা মাঝে মাঝে প্রশ্ন করে, যাচাই করে যে আমার যেই শিখন ফল অর্জন করানোর জন্য আমি আজকে পাঠটা দিয়েছিলাম সেটা অর্জিত হয়েছে কিনা। যদি দেখা যায় হ্যাঁ অর্জন হয়েছে, তাহলে কি ফিডব্যাক দিবে। ফিডব্যাক কি মানে, হ্যাঁ থ্যাংক ইউ, তোমরা খুব ভালো পেরেছো, খুব ভালো হয়েছে, এই। আর যদি শিখন ফল অর্জন না হয়, দেখা মূল্যায়ন করলো, পাঠের শেষে গিয়ে দেখা গেল শিক্ষার্থীরা বলতে পারছে না বা সেই কাজটা করতে পারছে না, তার মানে সে তার শিখন ফল অর্জন হয়নি। তখন কি হবে? তাহলে সমস্যা শনাক্ত করা, যে কেন হয়নি, শিখন ফল কেন অর্জন করতে পারে না, সমস্যাটা কোথায়। এটা কি শিক্ষক হিসেবে আমি ঠিক মতো বোঝাতে পারিনি, নাকি পাঠটি কঠিন, সেটা জটিল, নাকি উপকরণ গুলো ঠিক ছিল না, যে ব্যবহার ঠিক মতো হয়নি, নাকি শিক্ষার্থীদের কোনো সমস্যা আছে। তাহলে সেই সমস্যা শনাক্ত করতে হয়, শিখন ফল কেন অর্জন হয় নাই। তারপরে সমস্যা শনাক্ত করার পরে এবারে এই সমস্যা শনাক্ত করার জন্য তাহলে এই সমস্যার জন্য কি সমাধান কি, তাহলে সমাধান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় সমাধানের। হতে পারে যে আরো এই পাঠটাকে রিভাইজ করে আবার সেটা দেওয়া, বা এটার জন্য আকর্ষণীয় উপকরণ, উপযুক্ত উপকরণ ব্যবহার করা, অথবা হতে পারে যেই পদ্ধতিতে পাঠদান করা হয়েছে সেটা আসলে কার্যকর না, লেকচার পদ্ধতিতে হয়তো দেওয়া হয়েছে যে এইটা আসলে যদি গ্রুপে বা জোড়ায় বা একক কাজের মাধ্যমে হাতে কলমে দেওয়া হতো তাহলে হয়তো ভালো হতো। তাহলে এই প্রয়োজনীয় ব্যবস্থাটা গ্রহণ করা হয় সমস্যা শনাক্ত করে। তারপর এবার এই অনুযায়ী যেই ব্যবস্থার কথা বলা হয়েছে, যে প্রয়োজনীয় ব্যবস্থা, এই অনুযায়ী এবার পুনরায় পাঠ পরিকল্পনা প্রণয়ন করতে হয়। আমরা সমস্যা জানলাম, তাইলে সমাধানের জন্য করণীয় ঠিক করলাম, এবার সেই করণীয় অনুযায়ী আমি পুনরায় পাঠ পরিকল্পনা
অর্থাৎ যেই চেঞ্জ আমার দরকার সেই অনুযায়ী পাঠ পরিকল্পনা প্রণয়ন করবে এবং পাঠ পরিকল্পনা অনুযায়ী পুনরায় শিখন শেখানো কার্যক্রম পরিচালনা করবে। তাহলে এইভাবে এই যে কার্যক্রম পরিচালনার শেষে পাঠ পরিকল্পনা অনুযায়ী পুনরায় শিখন শেখানো কাজ পরিচালনা যখন হবে, তারপরে যে আমার ক্লাস আবার নিলাম এই পাঠ পরিকল্পনায়, ক্লাসের শেষে কি কিন্তু আমাকে আবার শিখন ফল অর্জন যাচাই করতে হবে মূল্যায়নের মাধ্যমে, যে যাচাই হয়েছে কিনা। যদি হ্যাঁ হয় তাহলে ওই ফলাবর্তন দিয়ে ওখানে শেষ, যদি না হয় তাহলে এই বাম দিকের এই সাইকেল আবার করতে হবে, যে সমস্যা কোথায় রয়ে গেলে সমাধানের জন্য করণীয় কি, পুনরায় পাঠ পরিকল্পনা প্রণয়ন এবং সেই অনুযায়ী আবার পাঠ দেওয়া পাঠ পরিকল্পনা অনুযায়ী এবং যাচাই করে দেখা যে শিখন ফল অর্জিত হয়েছে কিনা। তাহলে এটাই হচ্ছে গাঠনিক মূল্যায়নের প্রক্রিয়া। যতক্ষণ পর্যন্ত না আমার শিক্ষার্থী সেটা অর্জন করবে নিশ্চিত করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাকে মূল্যায়ন করে যেতে হবে এবং মূল্যায়নের ভিত্তিতে তার উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এইভাবে মূলত লেসন প্ল্যান করা হয়। আপনারা লেসন স্টাডি বা পাঠ সমীক্ষার কথা শুনেছেন কেউ? লেসন স্টাডি বা পাঠ সমীক্ষার কথা শুনেছেন কেউ আপনারা? হ্যালো, আপনাকে শুনছি স্যার, বিষয়টা বুঝি না আসলে। স্যার শুনেছি তো আমরা। আচ্ছা হ্যাঁ, এইভাবেই পরিকল্পনা পাঠ সমীক্ষার মাধ্যমে কি করে, একটা পাঠকে কিভাবে আরো ভালো করা যায় সেই চেষ্টা করে। এরকমই সাইকেলে যে একটা পাঠ ধরেন খুব কঠিন পাঠ যেটা শিক্ষার্থীরা বুঝতে পারছে না, তো সেইটাকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, আরো ইন্টারেস্টিং উপায় শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করা যায় কার্যকর ভাবে, সেটা নিয়ে প্রথমে শিক্ষকরা তাহলে সেই পাঠটা ঠিক করে, তারপর সেটা ভালোভাবে কিভাবে দেয়া যায় সেটা আলোচনা করে পাঠ পরিকল্পনা করে। পাঠ পরিকল্পনার পরে সেটা নিয়ে নিজেদের মধ্যে প্রয়োজনীয় উপকরণ তৈরি করে এবং নিজেদের মধ্যে রিহার্সেল করে। একজন পাঠ দেয় অন্য শিক্ষকদের সামনে, ঠিক করে দেখে যে ঠিকভাবে হচ্ছে কিনা পাঠ পরিকল্পনা। রিহার্সেলের পরে সবাই ফিডব্যাক দেয় যে কোথায় কোথায় ঘাটতি আছে, সেই অনুযায়ী সেটাকে ইমপ্রুভ করে পাঠ পরিকল্পনাটা আবার রিভাইজ করা হয়। এবার রিভাইজ করার পরে সবাই মিলে যেই ক্লাসের পাঠ, যে বিষয়ের সেই ক্লাসে পাঠ দেওয়া হয়। পাঠ দেওয়ার সময় ওই যে সহ শিক্ষক যারা ছিল তারা পেছনে বসে দেখে, আর ওই শিক্ষক পাঠটা দেয় ক্লাসে। পাঠ দেওয়ার পরে আবার সবাই পেছনে বসে কথা বলে। পাঠ দেওয়ার পরে এই যে যারা পাঠ দেখেছে এবং যে শিক্ষক পাঠ দিয়েছে তারা মিলে আবার কথা বলে যে কোথায় কোথায় তাহলে পাঠ কেমন হয়েছে, কোনো ঘাটতি আছে কিনা, কোথায় কোথায় ঘাটতি আছে তারা ওই অবজার্ভ করে, লেসনটা সেগুলো নোট নেয়, সেগুলো বলে। তার ভিত্তিতে এই পাঠটাকে যদি কোনো সমস্যা থাকে তাহলে আরো কিভাবে ইমপ্রুভ করা যায়। তো এইরকম হয়তো 3-4 সাইকেলে এরকম একটা পাঠকে উন্নয়ন করা যায়, যতক্ষণ পর্যন্ত না ওই পাঠটা সন্তোষজনক পর্যায়ে যায় ততক্ষণ পর্যন্ত এইভাবে চলতে থাকে লেসন স্টাডি বা পাঠ সমীক্ষা। তো গাঠনিক মূল্যায়ন প্রক্রিয়াটাও এরকম যে আমার এই গাঠনিক মূল্যায়নের উদ্দেশ্যই হচ্ছে আমার শিক্ষার্থীদের ইমপ্রুভমেন্ট। তো সেই যখনই আমি যতক্ষণ দেখবো যে শিক্ষার্থীর ঘাটতি আছে, বারবার আমাকে মূল্যায়ন করতে হবে, ইমপ্রুভের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বুঝাতে পারলাম? জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। এইবার আমরা যেটা বলছিলাম অ্যাসেসমেন্ট ফর লার্নিং এবং অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, সে দুইটা নিয়ে একটু কথা বলি। এরপরে আমরা অ্যাসেসমেন্ট অফ লার্নিং নিয়ে কথা বলবো। অ্যাসেসমেন্ট ফর লার্নিং, যেটা বাংলা হচ্ছে শিখনের জন্য মূল্যায়ন। এটা কি, যে গাঠনিক মূল্যায়নে শিখনে সহায়তা করে বলে একে শিখনের জন্য মূল্যায়ন বলা হয়। এই যে গাঠনিক মূল্যায়ন, এটা কিভাবে করি আমরা, সেটা করি কি আমরা শিক্ষার্থীর মূলত কোর্স চলাকালীন সময় আমরা বারবার মূল্যায়ন করি এবং কোথায় সে পারে না, কোথায় সে পারে সেইগুলো চিহ্নিত করি এবং না পারলে আমরা কি সেই অনুযায়ী ফিডব্যাক দিয়ে তার যে সমস্যাগুলো সেগুলো সমাধান করার চেষ্টা করি এবং তার শিখন ফল অর্জন নিশ্চিত করার চেষ্টা করি, তাই না? গাঠনিক মূল্যায়ন। জি স্যার। তাহলে এইটা কি, আমি আলটিমেটলি তাকে শিখতে হেল্প করতেছি, শেখার জন্য এই মূল্যায়নটা, শিক্ষার্থীকে শিখতে সহায়তা করার জন্য এই মূল্যায়নটা করতেছি আমি। এই জন্য এটাকে বলা হয় অ্যাসেসমেন্ট ফর লার্নিং। জি স্যার। এখানে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ ত্বরান্বিত করে। এখানে
এবং পাঠ পরিকল্পনা অনুযায়ী শিখন ফল অর্জনে সহায়তা করে। এই মূল্যায়নের মাধ্যমে সবাইকে, শিক্ষার্থীদের প্রশ্ন করা হয় পাঠ চলাকালীন সময় বা পরে, এবং সে কতটুকু পারে সেটা যাচাই করা হয়, তাকে বিভিন্ন কাজ দেওয়া হয়, পাঠ রিলেটেড মূল্যায়ন করা হয়, এবং এই অনুযায়ী পাঠ পরিকল্পনা অনুযায়ী শিখন ফল অর্জন করতে পেরেছে কিনা সেইটা দেখা হয় এই মূল্যায়নের মাধ্যমে, এবং না পারলে সেইভাবে হেল্প করা হয়। তাহলে পাঠ পরিকল্পনা অনুযায়ী শিখন ফল অর্জনে সহায়তা করে। এর মাধ্যমে শিক্ষক শিখনের সমস্যা শনাক্ত করেন যে কোথায় শিখনের সমস্যা আছে, এবং তার সমাধানের জন্য প্রয়োজনীয় সহায়তা দেয়, ফলাবর্তন দেয় বা ফিডব্যাক দেয়। তাহলে এইটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। এবার অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। আবার কিছু মূল্যায়ন আছে যেটা শিখনের অংশ হিসেবে মূল্যায়ন করা হয়, শিখনের কৌশল হিসেবে। এটাকে বলা হয় অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। এটা গাঠনিক মূল্যায়নের একটা অংশ। তবে এইখানে এই অ্যাসেসমেন্ট হচ্ছে একটা টুল শেখার। টুল মানে কি? হাতিয়ার, যে অ্যাসেসমেন্ট করতে করতেই শেখে। কিরকম? এটা অনেকটা সমূল্যায়ন। যেমন ধরেন, শিক্ষার্থীদের আমি একটা চেকলিস্ট ধরাই দিলাম, রুব্রিক ধরাই দিলাম, যে দেখো তো তুমি, আপনাকে যখন বই পড়বেন, যে তুমি বই পড়বা আর একটা অ্যাসেসমেন্ট, যে এই প্রশ্নগুলোর উত্তর জানো কিনা তুমি। তো আপনি বই পড়ার পরে এরপরে ওই টুলটা দেখলেন যেখানে এই প্রশ্ন আছে, বা এখানে হয়তো এই এমসিকিউ আছে, সেগুলোর উত্তর। তো আপনি এইটা কি করবেন? এই উত্তরগুলো, প্রশ্নের উত্তরগুলো খুঁজতে গিয়ে আপনাকে ওই বইটা পড়তে হবে, আবার কোথায় কোথায় আছে খুঁজে খুঁজে দেখবেন। তো এই অ্যাসেসমেন্ট করতে করতে আপনার এই বইটা পড়া হয়ে যাবে, এবং আপনার শিখন ফলগুলা এই মাধ্যমে অর্জন হয়ে যাবে আপনি যখন খুঁজে বের করবেন। তার মানে আপনি উত্তরগুলো জানবেন, তাই না? এই জন্য এই যে সমূল্যায়ন প্রক্রিয়া, এটা একা একা নিজে করতে পারে, অথবা পেয়ারে, দলে, জোড়া এরকমও করা যায়। এটা কি আপনাকে এই শিখন ফল অর্জনে সহায়তা করে। শিক্ষার্থীরা নিজে নিজে এটা করতে পারে, জোড়ায় মূল্যায়ন করতে পারে, যে দুইজন বসাইয়া, যে একটা প্রশ্ন আমি তাহলে, আমরা দুইজন পড়লাম, এখন দেখি তুই কতটুকু শিখছিস আর আমি কতটুকু শিখছি। আমরা একজন আরেকজনের প্রশ্ন ধরি, প্রশ্ন করি। তো হয়তো নিজেরা দুইজন মিলে প্রশ্ন বানাইলো কিছু, তারপরে একজন আরেকজনকে জিজ্ঞেস করলো সেই প্রশ্নগুলো, বল এটার অ্যান্সার পারিস কিনা। পরীক্ষার আগে অনেক সময় আমরা এরকম করি, বা পরীক্ষা শুরু হওয়ার আগে কিছু একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে পারিস কিনা, বলতো। আটকে গেলে হয়তো অ্যান্সার বলে দেয়। তাহলে এটা শেখার কৌশল হিসেবে এটা, এই অ্যাসেসমেন্টটা। নিজে বা জোড়ায় মূল্যায়ন, প্রতিফলন লেখা। প্রতিফলন কি? যে কোনো একটা বিষয় হয়তো আপনাকে পড়তে বললো, যে শিক্ষক একটা গল্প পড়তে বললো, তারপর বললো এই গল্পটার মূল, এখান থেকে কি বুঝলা, এটা সবলতা দুর্বলতা বলো। অথবা এখানে ধরো বেগম রোকেয়ার আহ জীবন কাহিনীর কথা বলা হয়েছে, তাহলে এখানে 5টা গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলা, যেটা রোকেয়ার জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। তো এইটা লিখতে গেলেই আপনাকে এটা ভালোভাবে পড়তে হবে, আপনাকে শিখতে হবে। তো এরকম প্রতিফলন লেখা। নতুন ও পুরাতন ধারণা চিত্র তৈরি করা। ধারণা চিত্র মানে কি? কনসেপ্ট ম্যাপিং। তো আপনি কনসেপ্ট ম্যাপিং করতে গিয়েও ধরেন একটা লেখা পড়লেন, তো এইখান থেকে কি কি জিনিসগুলো বলা হয়েছে এইটার মাধ্যমে একটা ম্যাপিং করো, কনসেপ্ট ম্যাপিং করো। সেখান থেকে সেটা হতে পারে। লক্ষ্য নির্ধারণ, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট দেওয়া। এই অ্যাসাইনমেন্ট গুলো করতে গিয়ে নিজে পড়তে হয়, শিখতে হয়। ফলে এইগুলো, এই যে মূল্যায়ন, এইটা হচ্ছে এই মূল্যায়নের অংশ হিসেবে আপনাকে পড়তে হয়, আপনাকে জানতে হয়। সেই জন্য এটাকে বলা হয় শিখনের মাধ্যম বা কৌশল হিসেবে মূল্যায়ন। ঠিক আছে? শিখনের সহায়ক মূল্যায়ন। আপনাকে এই মূল্যায়নের মাধ্যমে আপনি মূল্যায়ন করতে করতে শিখে যাচ্ছেন। এইটা ক্লিয়ার হলো কিনা আপনাদের কাছে ধারণাটা, যে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিংটা কি? জি স্যার, বুঝতে পারছি অ্যাসেসমেন্ট অফ লার্নিং। হ্যাঁ, তাহলে অ্যাসেসমেন্ট ফর লার্নিং আর অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং ক্লিয়ার হলো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, সবার ক্লিয়ার হয়েছে? অস্পষ্ট থাকলে বলেন।
স্যার একটু উদাহরণ দিয়ে আর একটু ক্লিয়ার করেন আমাদের, উদাহরণ দুইটা একটু ক্লিয়ার করে দেন। স্যার দুইটার আচ্ছা মাঝে একটু উদাহরণ দিয়ে কি একটু। আচ্ছা, আমি বলি তাহলে। ধরেন আপনি ক্লাস নিচ্ছেন, ঠিক আছে? ক্লাস নিচ্ছেন, ক্লাস নিতে নিতে আপনি একটু পড়াইলেন, রোকেয়ার জীবনী পড়াইলেন, রোকেয়ার নারী জাগরণে রোকেয়ার ভূমিকা পড়াইলেন। পড়ানোর পরে এখান থেকে কয়েকটা পড়াইতে পড়াইতে হয়তো প্রশ্ন করলেন, অথবা পড়ানোর পরে শিক্ষার্থীদের কয়েকটা প্রশ্ন করলেন, করে আপনি যাচাই করলেন যে তারা আপনি যা পড়িয়েছেন এখান থেকে যে শিখন ফলগুলো আছে তারা অর্জন করতে পারছে কিনা, কয়েকটা প্রশ্ন করে। দেখা গেল শিক্ষার্থীরা দুইটা প্রশ্নের অ্যান্সার দিচ্ছে আর তিনটা দিতে পারে না, তার মানে ওই বিষয়গুলো তারা বোঝে নাই। সেক্ষেত্রে আপনি কি করবেন, আবার তাদেরকে ওই বিষয়গুলো আলোচনা করবেন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, মানে আপনার শিক্ষণের সহায়তা করার জন্য আপনি এখান থেকে তার ঘাটতিটা আইডেন্টিফাই করছেন, এবং এবারে সেই অনুযায়ী তাকে আবার পড়িয়েছেন। তাহলে এটা হচ্ছে শিক্ষণের জন্য লার্নিং, মূল্যায়ন। বুঝতে পেরেছেন? এইটা ক্লিয়ার কিনা? জি এই স্যার। মূল্যায়নটা শিক্ষক করে, এই মূল্যায়নটা শিক্ষক করে শিক্ষার্থীদের। আর শিক্ষণের জি স্যার, মাধ্যমে ক্লিয়ার। মূল্যায়ন কি? এইখানে মূল্যায়নটা যার মূল্যায়ন করছেন সে নিজেই নিজের মূল্যায়ন করে, বা তারা নিজেদের মূল্যায়ন করে। কিভাবে? ধরেন আপনি তারে পড়াইলেন না ক্লাসে, আপনি শিক্ষার্থীদের কয়েকটা প্রশ্নপত্র, ধরেন আপনি বেগম রোকেয়ার জীবনী নিয়েই ক্লাস নেওয়ার পরিবর্তে শিক্ষার্থীদের প্রশ্ন দিয়ে দিলেন কিছু, যে এগুলোর উত্তর বের করে আনবা তোমরা, বা একটা অ্যাসাইনমেন্ট দিলেন যে রোকেয়ার জীবনী নিয়ে তুমি নারী জাগরণে রোকেয়ার ভূমিকা, এটা নিয়ে একটা অ্যাসাইনমেন্ট লিখে আনো। এখন এই অ্যাসাইনমেন্ট লিখতে গেলে কি করতে হবে? তাকে ওই বই পড়তে হবে, কোথায় কি তথ্য আছে সেগুলো জানতে হবে না? জি স্যার। জানতে হবে। তো জানতে গিয়ে কি করবে সে? তাহলে এই বইপত্র ঘাটবে এবং এইটা লিখতে গিয়ে সে ওইটা শিখে যাবে। তাহলে আপনি করলেন কি, তার আসলে অ্যাসাইনমেন্ট করতে দিলেন, এটা হচ্ছে একটা মূল্যায়ন টুল, কিন্তু সেইটা করতে গিয়ে সে শিখে যাবে, তাকে পড়তে হবে। ফলে আপনি ক্লাসে পড়ান নাই, কিন্তু সে শিখে যাবে। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে এইগুলো খুব হয়। সেখানে হয় কি, ধরেন আপনাকে কোন এক বিষয়ে 3টা বই দিয়ে দিল, বললো যে এইটার উপরে আমাকে রিভিউ দিবা। তাকে ওই বইগুলো পড়তে হয় রিভিউ করার জন্য, যে কি কি আছে সেগুলো, সেটার সমস্যাগুলো কি আছে, সম্ভাবনা কি আছে, সমস্যার সমাধানের কি জন্য করণীয় কি, তাকে ওইগুলো পড়ে লিখতে হয়। তার মানে ওইটার উপরে হয়তো 10 মার্কস আছে, তো 10 মার্কস পাওয়ার জন্য তাকে এটা পড়তে হয়, শিখতে হয়, জানতে হয়। তো এটা কি, আমি এই মূল্যায়নটা করছি টেকনিক্যালি, যার মাধ্যমে তাকে ওই পড়ে সে শিখে গেছে, আমি ক্লাসে যদিও পড়াই নাই। তাহলে এই মূল্যায়নটা হচ্ছে শিক্ষণের একটা টুল হিসেবে ব্যবহার করছি আমরা। এটা হচ্ছে সেলফ লার্নিংটা হয়েছে এই মূল্যায়নের মাধ্যমে। শিক্ষক এই মূল্যায়নটা করে নাই নিজে সরাসরি। বুঝতে পেরেছেন? শিক্ষার্থীর হাতেই আমি টুল ধরাই যে সেই এটা করতে গিয়ে সে করছে। কিংবা আমি একটা চেকলিস্ট দিলাম, একটা প্রশ্ন দিলাম যে এইগুলোর উত্তর খোঁজো, সেগুলোর উত্তর যদি দেখলো যে এটা তো আমি জানি না, তাইলে আমার বই খুঁজে খুঁজে বের করতে হবে। তা বই পড়তে গিয়ে সেগুলো উত্তর বের করতে করতে দেখা গেল শিখন, সেগুলো যখনই বের করছে ওগুলাই ছিল শিখন ফল, তা শিখন ফল অর্জন হয়ে গেছে। তাহলে এই জন্য এটাকে বলা হয় অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এবার এখানে শিক্ষার্থীরা নিয়মিত নিজেদের অগ্রগতি মনিটর করতে পারে। বুঝতে পারছেন? নিজেরাই নিজেদের অ্যাচিভমেন্ট বা অগ্রগতি কোথায় সেটা মনিটর করতে পারে, এখানে শিক্ষকের দরকার হয় না। এবার আসি আমরা সামষ্টিক মূল্যায়নে। ক্লিয়ার। ধরনের ক্ষেত্রে আমরা এই সামষ্টিক মূল্যায়ন নিয়ে আলোচনা করছিলাম। সামষ্টিক মূল্যায়ন কি বলেছিলাম, যে যেটা শেষে গিয়ে করা হয় মূল্যায়ন। একটা ধরেন সেমিস্টার বা ফাইনাল, তার শেষে গিয়ে করা হয়, যার মাধ্যমে সে এতদিন কি শিখেছে, কতটুকু শিখেছে, সেইটা আমরা করি। এইখানে এই পরীক্ষার রেজাল্টের পর আর এটার ইমপ্রুভ করার কোনো সুযোগ থাকে না। তো সেটাই হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। বার্ষিক পরীক্ষার পরে তো আর ক্লাস 2 থেকে, ধরেন ক্লাস 2 এর বার্ষিক পরীক্ষায় কেউ হয়ে গেল রোল 25, কোনো সাবজেক্টে দেখা গেল হয়তো গণিতে হয়েছে 50,
বিজ্ঞানে 40, কিন্তু সে উঠে যাবে 3-তে, তার কি আর এখানে ইমপ্রুভ করার সুযোগ থাকবে? হ্যাঁ স্যার। তার আর ইমপ্রুভ করার সুযোগ থাকবে না। এটা সামষ্টিক, মানে সে এই বছরে কি শিখছে শুধু এইটা আমি জানছি। কিন্তু এই যে এই বছরে যে ঘাটতিগুলো আছে সেগুলো দূর করার কোনো আর উপায় থাকবে না। এই জন্য এটা গাঠনিক নয়, এটা সামষ্টিক। এটা কোর্স ওয়ার্কের শেষে গিয়ে হয়, যে কোনো কোর্সের শেষে। তো এর মাধ্যমে কি কোনো কাজের সামগ্রিক ফলাফল, প্রভাব বা অর্জিত লক্ষ্যমাত্রা নির্ণয়ের জন্য এটা, যে আমার এই কাজটা যে করলাম বা এই কোর্সটা যে পড়াইলাম সেখান থেকে সামগ্রিকভাবে কি শিখছে। সে শিখন ফল 50টা বা 29টা শিখন ফল অর্জন করার কথা ছিল তার পিএসসি তে, যেমন যে আমার 29টা টার্মিনাল কম্পিটেন্সি অর্জন করার কথা, তাহলে সে কতটা অর্জন করছে এইটুকু আমি করতে পারি। তো সেইটা নির্ণয় করা হয়, এর মাধ্যমে এই মূল্যায়ন করা হয়। সাধারণত কোনো কোর্স, ইউনিট, সেমিস্টার বা টার্মের শেষে এটা করা হয়। ঠিক আছে, কোনো কোর্সের বিষয়বস্তু কতটুকু এবং কতটা ভালোভাবে শিখতে পেরেছে তা জানা যায় এর মাধ্যমে। শিক্ষার্থীকে গ্রেডিং, উত্তীর্ণ বা অনুত্তীর্ণ করা হয় এবং সার্টিফিকেট দেওয়া হয়। যেমন কেউ যদি ফেল করে তাহলে ফেল, পাস করলে পাস, গ্রেডিং, এবং সেই জন্য হয়তো পিএসসি তে যেমন সার্টিফিকেট দেওয়া হচ্ছে তাকে। এই এর মাধ্যমে এটা করা হয়। এখানে শিখন উন্নয়নের সুযোগ থাকে না। এই জন্য যেহেতু এখানে আমার শিখন উন্নয়নের সুযোগ থাকে না, আমি কতটুকু শিখছি শুধু সেটাই মূল্যায়ন করা হয়। এই জন্য এটাকে বলা হয় অ্যাসেসমেন্ট অফ লার্নিং, বা শিখন বা পারদর্শিতার মূল্যায়ন। অর্থাৎ তার কতটুকু পারদর্শিতা আছে, কে সে কি শিখছে শুধুমাত্র তারই মূল্যায়ন। এই জন্য সামষ্টিক মূল্যায়নের অপর নাম হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। বুঝতে পারলেন? জি স্যার, বুঝতে পেরেছি। Okay, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমরা একটু গাঠনিক ও জি, সামষ্টিক স্যার। মূল্যায়নের যে পার্থক্যগুলো বলছিলাম সেটা একটু আলোচনা করি। আমরা যদি উদ্দেশ্যের দিক থেকে দেখি, যে গাঠনিক মূল্যায়নের উদ্দেশ্য কি, শিখন শেখানো কাজে অগ্রগতি যাচাই করা, যে শিক্ষার্থী কতটুকু অগ্রগতি হয়েছে শিখন শেখানোর ক্ষেত্রে, এবং সেখানে শিক্ষক এবং শিক্ষার্থীর সাফল্য বা দুর্বলতা গুলো কোথায় সেগুলো চিহ্নিত করা। আর সামষ্টিক মূল্যায়নের উদ্দেশ্য হচ্ছে কি, চূড়ান্ত অবস্থা, যে ফাইনালি সে কতটুকু জানছে, কতটুকু বুঝতে পেরেছে, কতটুকু অর্জন করতে পেরেছে, এবং সেই অনুযায়ী শিক্ষার্থীদের গ্রেড বা সনদপত্র প্রদান করা। এবার যদি বিষয়বস্তুর পরিসর দেখি, মানে কন্টেন্টের পরিসর, তাহলে দেখবো গাঠনিক মূল্যায়নের ক্ষেত্রে সংকীর্ণ পরিসর থাকে, মানে ছোট ছোট অল্প অল্প করে বিষয়বস্তুর উপর গাঠনিক মূল্যায়ন হয়। অল্প বিষয়, ধরেন হয়তো একটা চ্যাপ্টার বা একটা গল্পের উপর আমি হয়তো পরীক্ষা নিচ্ছি, বিষয়বস্তু অল্প থাকে, কিন্তু ওই বিষয়টার উপর অনেক ডিটেইল পরীক্ষাটা হয়। ওটার বিস্তারিত এবং পুঙ্খানুপুঙ্খ ভাবে, হয়তো ওই বিষয়ের সে, ধরেন সে শব্দ চেনে কিনা, যুক্তবর্ণগুলো পারে কিনা, সে ওখান থেকে প্রশ্নের উত্তর পারে কিনা, এরকম অনেক কিছু, মানে বিস্তারিত মূল্যায়ন করা যায় এটা। আর সামষ্টিক মূল্যায়নে কি, আমার ব্যাপক পরিসর থাকে, মানে আমার সিলেবাসে যতটুকু থাকে এই ক্লাসে সবটুকুর উপর এই মূল্যায়নটা হয়, কিন্তু আপনার মূল্যায়নের বিস্তারিত ভাবে বা পুঙ্খানুপুঙ্খ ভাবে করার সুযোগ থাকে না। কারণ আপনি বার্ষিক পরীক্ষায় সব বিষয় থেকে সব শিখন ফলগুলো আপনি যাচাই করতে পারেন না। আপনি যেহেতু নির্ধারিত থাকে, লিমিটেড, ফলে আপনাকে কিছু বিষয় হয়তো বাদ দিতে হয়, কিছু জায়গায় মূল্যায়ন করতে পারেন। ঠিক আছে, এরপরে আমি পদ্ধতি যদি দেখি, তাহলে গাঠনিক মূল্যায়নের ক্ষেত্রে সাধারণত পর্যবেক্ষণ, অর্থাৎ শিক্ষক যে কার্যক্রম করার সময় দেখেন, অ্যাসাইনমেন্ট দেওয়া, কুইজ, ক্লাস টেস্ট, এইগুলো মাধ্যমে হয়। আর সামষ্টিক মূল্যায়ন সাধারণত অভিজ্ঞতার মাধ্যমে পরীক্ষা হয়, তারপর চূড়ান্ত পরীক্ষা, ফাইনাল প্রজেক্ট বা ডেমনস্ট্রেশন। ফাইনাল প্রজেক্ট বা ডেমনস্ট্রেশন কি, ধরেন ওই যে প্র্যাকটিক্যাল থাকলে সেগুলো হয়তো ফাইনালি করে, আমরা এসএসসি পরীক্ষার সময় যে করতাম, যেমন খাতা দিতাম, ব্যবহারিক, এগুলো ফাইনাল যেগুলো, সেগুলো হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। ব্যাপ্তি কি, গাঠনিক মূল্যায়নের ব্যাপ্তি, এটা আমার দৈনিক হতে পারে, সাপ্তাহিক, পাক্ষিক বা মাসিক হতে পারে, যার ফলাফল শিক্ষার্থীদের শিখন উন্নয়নে ব্যবহার করা হবে। আর সামষ্টিক মূল্যায়ন সাধারণত কি, সাময়িক, বার্ষিক বা চূড়ান্ত পরীক্ষার শেষে গিয়ে করা হয়।
ঠিক আছে, কোনো কোর্সের বা সেমিস্টারের বা বছরের শেষে গিয়ে এটা করা হয়, যার ফলাফল গ্রেডিং বা পাস ফেল নির্ধারণে ব্যবহার করা হয়, এবং এখান থেকে শিক্ষার্থীর শিখন উন্নয়নে ব্যবহারের সুযোগ থাকে না এই ফলাফল। ক্লিয়ার পার্থক্যগুলো? জি স্যার। ওকে, তাহলে আমরা এবার আরো 2 ধরনের মূল্যায়ন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নর্ম রেফারেন্সড অ্যাসেসমেন্ট এবং আরেকটা হচ্ছে ক্রাইটেরিয়া রেফারেন্সড অ্যাসেসমেন্ট। প্রথমে আমরা আসি নর্ম রেফারেন্সড অ্যাসেসমেন্ট। এটা কি? এটা হচ্ছে সাধারণত একে অন্যের সাথে তুলনামূলক। যেমন আমরা কই যে 2জন যদি শিক্ষার্থী থাকে, তাহলে ওর চাইতে ও 2জন শিক্ষার্থী ধরেন ক্লাসের সামনে দাঁড়ালো, তাহলে ওর চাইতে ও খাটো বা ওর চাইতে ও লম্বা, ওর চাইতে ও মোটা বা ওর চাইতে ও চিকন, কিংবা ওর চাইতে ও বেশি পাইছে এত, ওর চাইতে ও কম পাইছে, এইভাবে যে মূল্যায়নটা করা হয়, মানে একের সাথে অপরের তুলনার ভিত্তিতে যে মূল্যায়নটা করা হয়, ওর চাইতে ও কতটা ভালো করছে, ওর চাইতে ও কতটা মন্দ করছে, এইভাবে এটাকে বলা হয় নর্ম রেফারেন্সড অ্যাসেসমেন্ট। এখানে ছবিটা যেমন দেখেন, যে উচ্চতা দেখা হচ্ছে, সেই উচ্চতা কি কোনো স্কেল নাই। স্কেলটা হচ্ছে যে শিক্ষার্থীরা এই যে 5জন আছে তাদের মধ্যে কে কে সবচাইতে লম্বা, তাহলে এই মেয়েটা মাঝে হচ্ছে, তার চাইতে কম হচ্ছে কি ওই যে ছেলেটা পাশে সবুজ রঙের, তারপরে হচ্ছে বাম দিকের হচ্ছে ছেলে আর মেয়েটা, এবং সবচেয়ে খাটো হচ্ছে কি ডান পাশের যে মেয়েটা আছে। তাহলে এই হচ্ছে আমার এই একজনের সাথে তুলনা করে যখন করা হয়, তো এইরকম করে এটা মূল্যায়নের ক্ষেত্রে হতে পারে। এই যে আমরা যে 1 2 3 4 করি পরীক্ষায়, ক্রমিক এই যে পরীক্ষার রেজাল্ট, সেটাও সাধারণত এরকম এই নর্ম রেফারেন্স অ্যাসেসমেন্ট, যেখানে আরেকজনের সাথে তুলনায় কে ভালো করছে কে মন্দ করছে। এক সময় গ্রেডিংও করতো এরকম, যে আমার ওই যে আমরা 80-তে যেরকম বলি যে এ প্লাস, সেরকম না, বরং ক্লাসে যারা যে যত নম্বর পাইছে তার ভিত্তিতে ঠিক হতো যে এ প্লাস। ধরেন সবাই পাইছে 60-এর ঘরে, 60 থেকে 40-এর ঘরে, তাহলে যে বেশি পাইছে এই 60-এর দিকে সে সর্বোচ্চ, সুতরাং তাদেরকে এ প্লাস দেওয়া হয়তো এইভাবে করে। তার মানে শিক্ষার্থীদের তার সাথে তুলনা করে এই গ্রেডিং গুলা করা হতো। এইটাকে বলা হয় নন রেফারেন্স অ্যাসেসমেন্ট। আমরা যদি দেখি, এমন ধরনের মূল্যায়ন যা একটা নির্দিষ্ট অভিক্ষার মাধ্যমে একদল শিক্ষার্থীর কৃতিত্বের মধ্যে তুলনা করে, একদল শিক্ষার্থীর কৃতিত্বের মধ্যে, অর্থাৎ এক দলের সাথে আরেক দলের তুলনা করে। যেমন ধরেন আমার ক্লাসে 2 দল শিক্ষার্থী আছে, একদল হচ্ছে কোচিং করে, একদল কোচিং করে না। এবার মূল্যায়ন করে দেখা হলো এই যে 2 দলের মধ্যে কারা ভালো করতেছে, তাহলে কোন এটার প্রভাব আছে কিনা বোঝার জন্য। তো এই যে এক দলের সাথে আরেক দলের তুলনা করছে, এখানে এখানে একজন শিক্ষার্থীর সাথে আরেকজন শিক্ষার্থীর তুলনা করা হয়, একজনের সাথে আরেকজনের। এই মূল্যায়ন একটা নির্দিষ্ট বিষয়ের উপর তথ্য দেয়, তবে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না হলে ভুল তথ্য আসার সম্ভাবনা বেশি থাকে। এটা অনেক সময় ভুল ইন্টারপ্রেট হতে পারে, যেটা বলবা হলো। এবার আমরা যাই নন রেফারেন্সড অ্যাসেসমেন্ট বুঝলাম, এবার যাই ক্রাইটেরিয়া রেফারেন্স। এইটা কি? ক্রাইটেরিয়া বা স্ট্যান্ডার্ড থাকে কিছু, যার সাথে তুলনা করে। যেমন আগের ছবিটাতে কি করছিল, উচ্চতা মাপছে একজনের সাথে আরেকজনের তুলনা করে, কিন্তু এইটাতে দেখেন এখানে উচ্চতা কিন্তু একজনের সাথে আরেকজনের না, এখানে উচ্চতা কিভাবে মাপছে, কি ভিত্তিতে? স্কেলে। তাহলে এই স্কেলে ধরেন এটা হচ্ছে ফুটের স্কেল, এই প্রত্যেকটা দাগ 1 ফুট, তাহলে সে হচ্ছে 6 ফুট, এর চাইতে একটু বেশি লম্বা। তো এখানে যেই আসবে এইটার ভিত্তিতে মূল্যায়ন করা হবে, ক্রাইটেরিয়া স্ট্যান্ডার্ড ঠিক করা আছে। কিংবা আমরা যে কেজির যে ভাটখারা, এটাও একটা স্ট্যান্ডার্ড। আমি গিয়ে যদি বলি 5 কেজি চাল দেন, তাহলে ওই ভাটখারার 5 গুণ চাল দিবে আমাকে, তাই না? তো এইগুলাকে বলা হয় ক্রাইটেরিয়া। এই যে যেমন গ্রেডিং আমাদের করা আছে, 80-তে এ প্লাস, 70-এ এ,
তারপরে যে সাইডে মাইনাস এরকম যে নিয়ম আছে, তো সেটা হলো তাহলে আমার ক্রাইটেরিয়া ঠিক করা, তার ভিত্তিতে আমরা মূল্যায়ন করছি। এখন সারা দেশে এ প্লাস পাইলেই বুঝি যে ওরা সবাই গোল্ডেন এ প্লাস যদি বলে যে ওরা সবাই 80% উপরে মার্কস পায়, তাই না? কারণ এই একটা স্ট্যান্ডার্ড আছে, তার তুলনায় কে বেশি কম পাইছে সেটা কিন্তু আমরা এইভাবে আসে না। এই ধরনের মূল্যায়নে যেখানে শিক্ষার্থীর এখানে তাহলে কি করা হয়, এইখানে যেহেতু স্ট্যান্ডার্ড আছে ফলে আরেকজনের সাথে তুলনা দরকার নাই, বরং একজন শিক্ষার্থীর আগের বা পরের কৃতিত্বের সাথেই মূল্যায়ন করতে পারে। যে ধরেন আগের পরীক্ষায় সে কত পাইলো, আগের ক্লাস টেস্টে আর এখন কত পাইলো, তাহলে আগের চাইতে সে বেশি পাইছে না কম পাইছে, শিক্ষার্থী নিজের কৃতিত্বের সাথেই নিজে তুলনা করছে। তার মানে তার কি পড়াশোনা ইমপ্রুভ হচ্ছে নাকি সে কি হচ্ছে, ডিগ্রেডিং হচ্ছে, তার সে কি খারাপ করছে না ভালো করতে পারছে, নিজের সাথে এই যে তুলনা করা এটা সবচেয়ে, ফলে সেই অনুযায়ী এখন নন রেফারেন্সের সমস্যা কি, ধরেন দেখা গেল আগের পরীক্ষায় একজন পাইছিল 10 আর একজন পাইছিল 8, এইবারে দ্বিতীয় পরীক্ষায় দেখা গেল একজন পাইছে 6 আর একজন 7, ঠিক আছে? যে আগে 10 পাইছিল সে এবার পাইছে 6, আর যে আগে 8 পাইছিল এবার সে 7 পাইছে। তো এবারে সে কি করছে, আগের জনের চাইতে কিন্তু ভালো করছে, অন্যজন যে ফার্স্ট হয়েছিল ফার্স্টের চাইতে ভালো হয়েছে, এ ফার্স্ট হয়েছে, কিন্তু আলটিমেটলি সে কি হয়েছে, আগের চাইতে তো তার অবস্থা খারাপ নাকি? কিন্তু নন রেফারেন্স সে এটাই খুশি হয়ে যাওয়া যাইতো যে আমি ভালো করছি, আমি ফার্স্ট হয়েছি, কিন্তু আলটিমেটলি তার তো রেজাল্ট খারাপ হয়েছে আগের চাইতে। তো ক্রাইটেরিয়া রেফারেন্স অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এই সুবিধা, যেহেতু নিজের আগের বা পরের কৃতিত্বের সাথে তুলনা করা যায়, কারণ আমার স্ট্যান্ডার্ড ঠিক করা আছে, এই তুলনার মাধ্যমে কৃতিত্বের পার্থক্য বা উন্নতি বা অবনতি হয়েছে কিনা সেটা দেখা যায়, কতটা হয়েছে সেটা বোঝা যায়। এখানে নির্দিষ্ট কাজের ভিত্তিতে ক্রাইটেরিয়া ঠিক করা হয় যার সাথে পূর্বের কাজের তুলনা করা হয়। এখানে অন্যদের সাথে তুলনা করতে নিরুৎসাহিত করা হয়, ফলে ফলে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা হ্রাস পায়। প্রতিযোগিতা আসলে নিজের সাথে, আরেকজনের সাথে না, ফলে এই অপ্রয়োজনীয় যে প্রতিযোগিতা সেটা হ্রাস পায়। শিক্ষার্থীরা যেহেতু নিজের আগের এবং পরের কৃতিত্বের তুলনা করতে পারে, ফলে তার উন্নয়নের সুযোগ এখানে বেশি থাকে। এইটুকু বোঝা গেল? জি স্যার। তাহলে নন রেফারেন্স আর ক্রাইটেরিয়া রেফারেন্স অ্যাসেসমেন্ট আমরা বুঝলাম কিনা? জি স্যার। ওকে, আমরা আরো আপনাদের কাছ থেকে 10 মিনিটের মতো সময় নিব, এর মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে? আমরা এই পাঠটা আজকে শেষ করতে চাই 10 মিনিটের মতো। এবার আসি আমরা একীভূত শিক্ষার আলোকে মূল্যায়ন। একীভূত শিক্ষার কথা আমরা কি শুনেছি? আলো মামুন কিছু বলবেন? জি স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার। সকল প্রতিবন্ধকতা সমস্যা বা সব ধরনের শিশুকে একই শিক্ষার আয়তায় একই ক্লাসরুমে শিক্ষা দেওয়াই হচ্ছে একীভূত শিক্ষা। হ্যাঁ, তার মানে মানুষের যার বাহ্যিক বা অন্য যে কোনো পার্থক্যই থাকুক না কেন, যখন সবাইকে আমি তার বৈচিত্র্য, যে যে ধরনের বৈচিত্র্যই বা ভিন্নতা থাকুক না কেন, আমরা সবাইকে যখন একই আমব্রেলার নিচে নিয়ে আসি, একই ক্লাসরুমে একসাথে আমরা যখন পাঠদান করি, সেটাকেই, সেই যে সিস্টেম সেটাকে বলা হয় একীভূত শিক্ষা। তো এইখানে তাহলে মূল্যায়নের ক্ষেত্রে কিছু নমনীয়তা দরকার থাকে, কারণ প্রত্যেক মানুষের হয়তো সক্ষমতার ভিন্নতা থাকতে পারে। তো এই যে এই ছবিটা আমরা মাঝে মধ্যেই দেখি আওয়ার এডুকেশন সিস্টেম, যে ধরেন যদি গাছে চড়তে বলা হয় এই 5জন বা 6জন প্রাণীকে, তো সবাই জন্য কি সেটা লেভেল প্লেইং হবে কিনা? এই যে বানর যেমন সে তাড়াতাড়ি উঠে যেতে পারবে, কিন্তু হাতির জন্য কি ওঠা
কি হবে, কিংবা ওই যে এই পাশে যে বদরের যে ছবি আছে তা সে কি অত সহজে উঠতে পারবে বলে? না। না স্যার। হ্যাঁ, তো সেই রকম আমাদের যদি লিখিত পরীক্ষা থাকে, তো লিখিত পরীক্ষা ধরেন একজন শিক্ষার্থীর হাত নেই, তাহলে সে কিভাবে দিবে? আর যদি নিয়মই হয় যে লিখিত পরীক্ষায় দেওয়া লাগে, তো তার জন্য কি এই পরীক্ষা ঠিক কিনা, এই ব্যবস্থা তার জন্য এটা ন্যায্য কিনা? না স্যার। না স্যার। হ্যাঁ, তার জন্য ন্যায্য না। তাহলে আমাকে দেখতে হবে শিক্ষার্থীর নিড কি, তার চাহিদা অনুযায়ী। তাহলে যেমন আমরা শিখন শেখানো কার্যক্রমের সময় তার চাহিদাকে বিবেচনা করতে হবে, তেমনি মূল্যায়নের ক্ষেত্রেও তার সামর্থ্য, তার চাহিদাগুলো বিবেচনা করে তার জন্য উপযুক্ত পদ্ধতি বা কৌশল আমাদেরকে নিতে হবে। সেই জন্য উপযুক্ত সুযোগ সুবিধা থাকা দরকার, সেইটাই নিয়ে আমরা কথা বলবো। তাহলে কিছু এইখানে ফ্লেক্সিবল থাকা দরকার, কিছু নমনীয়তা। যেমন প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে তাহলে প্রথমে কি মনে হয় শুরু হবে কি, মূল্যায়নে শুরু হয় প্রশ্নপত্র প্রণয়ন বা অভিক্ষা আইটেম তৈরি করা নিয়ে। তাহলে সেখানে আমার সব ধরনের শিক্ষার্থীর চাহিদার কথা বিবেচনা করব, যে আমি যে করব সেটা কি আমার সেটা বুঝতে পারবে কিনা, তার পক্ষে এটা এই প্রশ্নটা এই শব্দগুলো জটিল হবে কিনা, পড়তে পারবে কিনা, তো চিন্তা করা সে এইটার অ্যান্সার দিতে পারবে কিনা। ধরেন এ আছে যে এর লাভ দিতে হবে, তো একজন শিক্ষার্থী শারীরিকভাবে প্রতিবন্ধিত থাকতে পারে, তাহলে সেই উপাদানটা তার জন্য ঠিক নয়। তো পারফর্ম এই বিষয়গুলো মাথায় রেখে প্রশ্ন করা, প্রশ্নপত্রের ভাষা, শব্দ, এগুলো চিন্তা করা, যে ভাষা শব্দ যেন সে বুঝতে পারে, তার জন্য কঠিন না হয়। আর সময়ের দিকে খেয়াল রাখা, যে সময় যেটা দেওয়া হয়েছে সেটা সবাই যেন সেই সময়ের মধ্যে দিতে পারে, সবার জন্য যেন পর্যাপ্ত হয় সময়, সেইটা। আবার শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী যদি তাদের ভাষা দক্ষতার ঘাটতি থাকে, যেহেতু তারা শুনতে পায় না, ফলে ছোট ছোট বাক্যে তারা ভাব প্রকাশ করে ও কঠিন শব্দ বোঝে না। তো তাহলে প্রশ্নগুলো এরকম করা, যে কঠিন জটিল একটা বাক্য, বিশাল এক প্রশ্ন, এবং কঠিন কঠিন শব্দ দিয়ে আপনি প্রশ্ন করলে তাদের বুঝবে না, তাহলে তাদের বোধগম্যতা অনুযায়ী প্রশ্ন করতে হবে। আবার দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের যদি বলিস, তাদের কি শ্রুতি লেখক প্রয়োজন। এখন শ্রুতি লেখক মানে সে বলে দিবে আর আরেকজন শুনে শুনে সেটা লিখবে, ঠিক বলে শ্রুতি লেখক। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সুবিধাটা থাকে। এখন যদি ধরেন বলা হয়েছে যে একটা বিষয়, যে এটা চিত্র আঁকো এবং ব্যাখ্যা করো, তো এখন দৃষ্টি প্রতিবন্ধী সে কিভাবে বলে দিবে যে চিত্র এইভাবে আঁকো আরেকজনকে? এখন যাকে তার যদি চিত্র আঁকার দক্ষতা না থাকে, আর বলে তো ইনস্ট্রাকশন দিয়ে একজনকে দিয়ে চিত্র আঁকানো যায় না এভাবে, তাহলে এই ধরনের আইটেম না রাখা, আমরা যদি ইনক্লুসিভ করতে চাই, তাহলে প্রশ্নে চিত্র আঁকতে বলা হলে তাদের জন্য কঠিন হয়ে যাবে। তো যদি আঁকতে বলা হয় তাহলে তাদের জন্য সেটার জন্য একটা বিকল্প প্রশ্ন যেন রাখা, যদি ধরেন হ্যাঁ আমার দরকার, তাহলে তাদের জন্য বিকল্প একটা প্রশ্ন যেন থাকে। বা চিত্রের পরিবর্তে যদি এটা ব্যাখ্যা করা হয়, তাদের জন্য শুধু ব্যাখ্যা করলেই যেন হয়, এইরকম বিকল্পগুলো থাকা দরকার। বোঝা গেল? জি স্যার। এবার আবার যদি আদিবাসী শিশুদের দিকে আমরা তাকাই, আদিবাসী শিশুরা আমাদের, তারা বাংলা ভাষা ভালোভাবে বোঝে না, ঠিক আছে? তো তাহলে তাদের জন্য ওইরকম সহজ ভাষায় প্রশ্ন করতে হবে, সহজ বাংলায়, কঠিন বাংলায় যেন প্রশ্নগুলো না করা হয় তাদের জন্য, সেটা খেয়াল করা। তাহলে আদিবাসীদের ক্ষেত্রে এরকম, যেমন বাংলা সহজ বাংলায় প্রশ্ন করতে হবে, কারণ কঠিন
বাংলা হলে তারা বুঝতে পারবে না। আবার প্রশ্ন করার ক্ষেত্রে ধর্মীয় সহিষ্ণুতা, নারী পুরুষ সমতা, আর্থসামাজিক বৈষম্য এই বিষয়ে খেয়াল রাখা, যে এমন একটা প্রশ্ন করা যাবে না যেটা কোনো ধর্মের প্রতি বিদ্বেষমূলক হয়। কোন জায়গায় নারীকে হেয় করা বা পুরুষকে শক্তিশালী দেখানো এরকম যেন না হয়। আর্থসামাজিক বৈষম্যহীন কোনো পেশার প্রতি যেন কোনো বৈষম্য না হয়, সেই বিষয়গুলো খেয়াল রাখা, সবার জন্য যেন সম্মানজনক হয়। অন্যদিকে এখন এইটা হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে, এখন যদি আমরা বলি যে পরীক্ষা গ্রহণ বা মূল্যায়ন যখন করব তখন কি হবে, যখন দিবে, তাহলে তখন হবে যে শিক্ষার্থীদের ভিন্নতা এবং চাহিদা বিবেচনা করে উপযুক্ত পদ্ধতি ব্যবহার করবো। যে আমার শিক্ষার্থী, যেমন কারো যদি শারীরিক প্রতিবন্ধিতা থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার জন্য হয়তো মৌখিক ব্যবস্থা হতে পারে, ঠিক আছে। আবার কেউ বলতে পারে না, তার জন্য ভাইবার পরিবর্তে যদি লিখিত থাকে, মানে বিকল্পগুলো যেন থাকা তার জন্য উপযোগী। তাহলে সেইটা যেমন চিন্তা করা। আবার বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের হয়তো লিখতে এগুলোর জন্য বেশি সময় লাগতে পারে, তো তাদের জন্য অতিরিক্ত সময়ের ব্যবস্থা করা, অন্যদের যে সময় নিবে তাদেরও যেন সেই সময় নেওয়া না হয়। শ্রুতি লেখক দিয়ে লেখালে তার জন্য শুনে শুনে লিখবে, সুতরাং সেই ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে। তারপর ভাষাগত সমস্যার ক্ষেত্রে যেমন আদিবাসী শিশু বা এই যে শ্রবণ প্রতিবন্ধিতা এরকম যদি থাকে, তাদের ক্ষেত্রে এই যে সমস্যা হয়, তখন তাদের প্রয়োজনে প্রশ্নটা বুঝিয়ে দেয়া, যেন প্রশ্ন তারা বুঝতে পারে উত্তর করার জন্য, তো সেইটা দেয়া দরকার। তারপর বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া, যেমন আমার শ্রুতি লেখক থাকলে যেন সেই ব্যবস্থাটা করে দেওয়া হয়, যদি কারো দরকার হলে সেরকম, বা কোনো উপকরণ দরকার হলে সেটা যেন দেওয়া হয় তাকে। এবার উত্তরপত্র যখন আমি মূল্যায়ন করব, তখন কি করব, যে শিক্ষার্থীদের ভিন্নতা বিবেচনা করে মূল্যায়ন আমি যখন করব, যেমন হয় একজন হয়তো ঠিকভাবে দেখে না, ফলে তার লেখা অস্পষ্ট হয়, তো সেই জন্য যে কি লিখছে অধৈর্য হয়ে কেটে দিলাম মার্ক না দিয়ে, সেটা যেন না হয়, তার কথা বিবেচনা করে মূল্যায়ন করতে হবে। তারপর দৃষ্টি প্রতিবন্ধীর ক্ষেত্রে চিত্র থাকলে তার উত্তরে শিথিলতা, যে চিত্র আছে সে তো আসলে এটা আঁকতে পারবে না, সে যদি ব্যাখ্যা বা বর্ণনা দেয় তাইলে সেটাকে বিবেচনা করা। শ্রবণ প্রতিবন্ধীদের উত্তরে ভাষাগত সমস্যা বিবেচনা করা, যেহেতু তারা ভাষা ডেভেলপ হয় না, শুনতে কম পায়, ফলে এই যে এইগুলো বিবেচনা করা, উত্তর যদি ছোট হয় বা বোধগম্য হলেই সেইগুলা বিবেচনা করা তাদের জন্য। আবার ডিসলেক্সিয়ার মতো সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে বর্ণ সংখ্যা ইত্যাদি উল্টো লেখা, আপনারা তারে জামিন পারে যেটা দেখেছেন যে ছেলেটা ও উল্টো করে লিখতো সংখ্যা বর্ণ, এইরকম, তো সেইগুলো চিন্তা করা, এগুলো বিবেচনায় নিয়ে সঠিক ধরা। বিকে ডি লিখতো, 6 কে 9 এরকম হতে পারে, তো যদি সঠিক হয় যে বর্ণ উল্টার কারণে, কিন্তু আসলে সে সঠিক লিখছে আরে, তো সেগুলোকে সঠিক ধরা। তখন এই হলো আমার একীভূত শিক্ষার আলোকে মূল্যায়নে আমাদের এই নমনীয়তা গুলো, আমাদের এইটুকু ফ্লেক্সিবল হতে হবে, ঠিক আছে। এবার আমি আরেকটু মূল্যায়নের জন্য শিখন তথ্য সংগ্রহ নিয়ে কথা বলবো। 2-3টা স্লাইড আছে। প্রথম হচ্ছে আমরা বলছিলাম যে মূল্যায়ন যে আমরা করি, সেইখানে মূল্যায়ন আসলে তথ্য সংগ্রহ কি, এই পরীক্ষার মাধ্যমে টেস্টের মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করে দেখি সে কতটা বুঝতে পারছে, কোথায় তার বুঝতে পারছে, কোথায় বুঝতে পারেনি, কোথায় ঘাটতিগুলো আছে, এগুলোই আমরা বুঝি এই পরীক্ষা, মূলত আমরা তথ্য সংগ্রহ করি। এই যে নানা ধরনের অভিজ্ঞতা ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে এই তথ্যগুলো পাওয়া যায়। এই তথ্য পরবর্তীতে শিক্ষার্থীদের শিখন মান উন্নয়নে কিংবা তার পরবর্তী শ্রেণীতে উঠতে পারবে কিনা সেই ডিসিশন নিতে, তারপরে পরবর্তী পর্যায়ে অধ্যয়নের জন্য, যেমন অ্যাডমিশন টেস্ট বা এসএসসি এইচএসসির যে পরীক্ষার যে রেজাল্ট, অ্যাডমিশন টেস্টের রেজাল্ট, সেগুলো কি পরবর্তী পর্যায়ে অধ্যয়নের জন্য ব্যবহার করি, অনার্সে ভর্তির ক্ষেত্রে আমরা ব্যবহার করি, কোন সাবজেক্ট নিতে পারবে সেটার ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে এই শিখন যে তথ্যগুলো, সেটা আমার নানান কাজে লাগে।
এই তথ্য দুই ধরনের হতে পারে, পরিমাণগত, যেমন পরীক্ষা বা কুইজের মাধ্যমে আমরা পাই কি সংখ্যা কত পাইছে, তাহলে এগুলো হচ্ছে পরিমাণগত। আবার কিছু আছে গুণগত, যেমন শ্রেণীকক্ষে শিক্ষার্থী পারছে কিনা সেটা পর্যবেক্ষণ করে শিক্ষক, শিক্ষকের কথায় রেসপন্স করে কিনা, শুনতে চায় কিনা, শিক্ষকের ইনস্ট্রাকশন ফলো করে কিনা, সেগুলো হচ্ছে পর্যবেক্ষণের। তাহলে এই তথ্য আমরা দুই ধরনের হতে পারে, পরিমাণগত এবং গুণগত। যেমন বলা হয় যে ওই যে চারিত্রিক সনদ চায় শিক্ষার্থী কেমন, তো এইগুলো হচ্ছে গুণগত তথ্য, সে অ্যাটেনটিভ কিনা, ব্যবহার কেমন, আচার আচরণ কেমন, এই তথ্যগুলো। তো এই তথ্যগুলো আমরা মূল্যায়নের মাধ্যমে সংগ্রহ করি। মূল্যায়নের জন্য শিক্ষণ তথ্য সংগ্রহের একটা উপায় হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষা মাধ্যমে শিক্ষার্থীর সামর্থ্য, তার নৈপুণ্য, অর্জিত জ্ঞান ও দক্ষতা যাচাই করার একটা প্রচলিত উপায়। পরীক্ষা দুই ধরনের হয়, অভ্যন্তরীণ এবং বহি পরীক্ষা। অভ্যন্তরীণ কোনগুলো? সাধারণত আমরা স্কুলে নিজেরা যেগুলো নেই, স্কুলের নিজস্ব ব্যবস্থাপনায়, স্কুলের নিজস্ব ব্যবস্থাপনা এবং তত্ত্বাবধানে যেগুলো হয়ে থাকে, যেমন কি ক্লাস টেস্ট, সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষা, ষান্মাসিক বা বার্ষিক পরীক্ষা, এগুলো আমরা স্কুলে নিজেই নেয়, নিজস্ব তত্ত্বাবধান এবং ব্যবস্থাপনা, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ পরীক্ষা। আর কিছু পরীক্ষা আছে যেগুলো সাধারণত স্কুলে হতে পারে, তবে এটার ব্যবস্থাপনা বা তত্ত্বাবধানে থাকে বাইরের কোনো সংস্থা, প্রতিষ্ঠান বা বোর্ড এর মাধ্যমে, যেমন পিএসসি পরীক্ষা, জেএসসি, এসএসসি, এইচএসসি, এগুলোর কাদের ব্যবস্থাপনায়? এগুলো নেপ, যেমন পিএসসি, নেপ এবং আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেএসসি, এইচএসসি, এগুলো হচ্ছে বিভিন্ন শিক্ষা বোর্ড গুলোর ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ, এগুলো পরিচালিত হয়, যদিও হয় স্কুলে, কিন্তু ব্যবস্থাপনা তাদের। এগুলো হচ্ছে বহি পরীক্ষা। এবার আমরা একবারে শেষে স্লাইডে যে বই মূল্যায়নের জন্য তথ্য যে সংগ্রহ করি, এর আরেকটা উপায় হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন, যেটা নিয়ে আমরা আগেই আলোচনা করছি, ফরমেটিভ অ্যাসেসমেন্ট। কোন পাঠ চলাকালীন সময় শিক্ষার্থীরা ওই পাঠের শিক্ষণফল ঠিকভাবে অর্জন করছে কিনা তার যাচাই করার জন্য এই ধারাবাহিক মূল্যায়ন গুলো করা হয়। তবে এই যে মূল্যায়ন করি, সেই মূল্যায়ন অবশ্যই যথাযথ এবং নির্ভরযোগ্য হওয়া উচিত। অর্থাৎ আমি যা মাপতে চাচ্ছি সেইটা যেন মাপা যায়, শিক্ষার্থীদের যে দক্ষতাগুলো দেখতে চাচ্ছি, আমার প্রশ্ন যেন সেই জন্য প্রাসঙ্গিক হয় এবং নির্ভরযোগ্য, অর্থাৎ সেটা রেজাল্ট যেন ঠিক হয়। আমি আজকে মাপলাম, দেখা গেল সে খুব ভালো, আরেকদিন মাপলাম আসলে দেখা গেল ভালো না, তাইলে আমার প্রশ্নপত্রে হয়তো সমস্যা আছে, আমি ঠিকভাবে মাপতে পারিনি। তো সেই ক্ষেত্রে এই যে ধারাবাহিক মূল্যায়নে আমি যে টুল, সেটা যেন যথাযথ এবং নির্ভরযোগ্য হয়, সেদিকে খেয়াল রাখা দরকার। আমরা যদি সঠিক তথ্য পেতে চাই মূল্যায়নের জন্য, তাহলে সেজন্য আমাদেরকে এই যথাযথ এবং নির্ভরযোগ্য মূল্যায়ন হওয়া দরকার, এবং এর জন্য যথাযথ কৌশল, আমাদের উপযুক্ত কৌশল চিহ্নিত করা এবং তা ব্যবহার করা প্রয়োজন। যদি সেভাবে না করি, যে কোনো ভাবে একটা মূল্যায়ন করে ফেলি, তাহলে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের আমি ঠিকভাবে মূল্যায়ন করতে পারবো না। দেখা যাচ্ছে যার আসলে যে কোয়ালিটি আছে আমি সেটা মাপতে পারিনি, বের করতে পারিনি, সেটা একটা সমস্যা। সেজন্য মূল্যায়ন কৌশল বিষয়বস্তু সংশ্লিষ্ট হবে এবং একাধিক উৎস থেকে। সেই জন্য মূল্যায়নের জন্য কখনো একটা মাত্র পদ্ধতি ব্যবহার না করে নানান ভাবে মূল্যায়ন, যেমন একজন শিক্ষার্থীকে আমরা নানান ভাবে যে তার কার্যক্রম পর্যবেক্ষণ করা, তাকে লিখতে দিয়ে দেখা, বলতে দিয়ে দেখা, ভাইবা নেওয়া, প্র্যাকটিক্যাল করতে দেওয়া, বিভিন্ন ধরনের কাজ হাতে কলমে, নানান ভাবে যখন আমরা একজন ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারবো, ফলে তাকে ভালোভাবে বোঝা যাবে নানান দিক থেকে যে তার পারদর্শিতা। সেই জন্য মূল্যায়নের ক্ষেত্রে আমরা যদি শিখন ফলের বা বিষয়বস্তু সংশ্লিষ্ট হয় সেই মূল্যায়নের প্রশ্নগুলো, এবং আমরা নানান ভাবে একাধিক উৎস থেকে সংগ্রহ করি, তাহলে সেটা বেশি রিলায়েবল হবে, ভ্যালিড হবে। তো এই ছিল আজকের আলোচনা। সবাইকে ধন্যবাদ, আপনারা এই যে সময় দিলেন এবং আলোচনায় অংশগ্রহণ করলেন এই জন্য। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে, কারো কোনো প্রশ্ন? স্যার, এই যে ডিসলেক্সিয়ার সম্পর্কে একটু জানার ছিল। আচ্ছা, ডিসলেক্সিয়া সম্পর্কে জানতে চান, তাই তো? ঠিক আছে।